সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আকবর হোসেন মজুমদার, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার। আমরা আলোচনায় যাবো, তবে আলোচনায় যাবার আগে আমরা একটু গ্যালোজেন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই। গ্যালোজেন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তাকক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন সালমা ইয়াসমিন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে একটু উল্লেখযোগ্য সংবাদগুলো সম্পর্কে একটু জানাবেন। দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো যেমন ছিল সেভাবে বলছি। আমরা শিরোনামে গুরুত্ব পেয়েছে যেভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেওয়া হয়, তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হতে হবে। এখন ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করা জরুরি বলে মত বিএনপির অন্য নেতাদের। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচন কমিশন এমন ভোটের আয়োজন করতে চায় যাতে ভোটাররা ভোট দিয়ে ঈদের মতো আনন্দ উদযাপন করতে পারে। কুমিল্লায় এক আয়োজনে সিইসি বলেন, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনও করতে চায় নির্বাচন কমিশন। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন আহ্বান জানান নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, বিপ্লব এখনও থেমে যায়নি, পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেই তরুণ প্রজন্মের অবস্থান। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে আউটসোর্সিং কর্মীরা। 2 ঘন্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখায় সে সময় দেখা দেয় তীব্র যানজট। জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রিশান সংবাদে আরও গুরুত্ব পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সদ্য শেষ হওয়া ম্যাচটি। কিছুক্ষণ আগেই লাহোরের সর্বোচ্চ দলীয় ইনিংস গড়ে 5 উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বেন ডাকেটের ঝোড়ো সেঞ্চুরির জবাবে ক্রিকেট বিশ্ব দেখেছে জশ ইংলিশের টর্নেডো সেঞ্চুরি। রিশান, এই খবরগুলোই গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। সালমা ইয়াসমিন, আপনাকেও ধন্যবাদ। আমি সিদ্দিকুর রহমান স্যার আপনাকে দিয়ে শুরু করতে এবং সেই দিকে যেটি একটি নতুন বিষয়, সাবেক সেনা কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান। আসলে এটি আমরা এর আগে দেখেছি যে রাজনৈতিক দলগুলোতে সাবেক সেনা কর্মকর্তারা যোগ দেন, এমপি হন, মন্ত্রী হওয়ার নিদর্শন রয়েছে। এই বিষয়টি একদম নতুন। তরুণরা সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছে। এটি আসলে দেশের রাজনীতিতে নতুন ধরনের একটা মেরুকরণ তৈরি করবে কিনা। একই সঙ্গে তারা বলেছেন যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেটি আসলে অবসান দরকার, তরুণ সমাজকে আরও বেশি রাজনীতিতে আসা দরকার। ধন্যবাদ আপনাকে ঈশান, এবং আমার সাথে আকবর হোসেন ভাই আছেন। তিনি একটি নতুন দায়িত্ব নিয়ে যাবেন, তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে এখন রাজনৈতিক অঙ্গনে খুবই আলোচিত বিষয় হচ্ছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল গঠন। এবং এই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, এবং যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করছে সেই রাজনৈতিক দলটি এই নেতৃত্ব নিয়েও নিজেদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা বা এক ধরনের মতবিরোধ, এগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করছি যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক কমিটি এবং যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে জুলাই মাসে নেতৃত্ব দিয়েছিল, একটি নতুন রাজনৈতিক দল হিসাবে তারা শিগগিরই আত্মপ্রকাশ করবে। এবং সেই আত্মপ্রকাশ প্রক্রিয়ার অংশ হিসাবেই তারা বিভিন্ন তাদের স্টেক হোল্ডার বলবো না, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা মত বিনিময় করছে, এবং সেই মত বিনিময়টা আমরা দেখেছি যে তারা ভার্চুয়ালিও করছে। তাদের রাজনৈতিক দলের মত কী হবে, তারা কি এই দলটিকে কীভাবে দেখতে চায়, সেজন্য তারা অনলাইনেও মতামত চেয়েছে, তারা এই প্রশ্নপত্র তৈরি করে হার্ড কপিও তারা করেছে। এবং আজকে আপনি একটু আগে যেটি বললেন যে রাজনীতিতে তারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানের মধ্যে।
আমরা বাংলাদেশের রাজনীতিতে সেনাদের উপস্থিতি, আপনারা বলেছেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উপস্থিতি, সেটা আমরা আগেও দেখেছি এবং বিএনপি যে রাজনৈতিক দলটি আছে, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি করেছিলেন, সেখানেও অনেক অবসরপ্রাপ্ত রাজনৈতিক দল সেনা সদস্য এবং বিশেষ করে হুসাইন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল সেখানেও আছে এবং এখনো ওই দুটো দল বা অন্য দল এমনকি আওয়ামী লীগেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অংশগ্রহণ। আমরা সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিজেদের উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠনের কথা আমরা বেশ জোরে সোরে শুনছিলাম এবং সেই রাজনৈতিক দলে আমি গত সপ্তাহেই বোধহয় একটা দেখেছিলাম যে বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী তারাও এখানে অংশগ্রহণ করবে এবং এই রাজনৈতিক দলগুলোকে যাকে সামনে রেখে এই রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছিল তার সম্পর্কেও কিছু কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এই রাজনৈতিক দলটি গঠন প্রক্রিয়া হয়তো কিছুটা বিলম্বিত হচ্ছে। তো এরকম সেনা কর্মকর্তাদের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠন এবং সাম্প্রতিক সময়ে তাদের বিলম্বিত পদক্ষেপ এবং সেইখানে জাতীয় নাগরিক কমিটির আজকের মত বিনিময়ে তাদের আহ্বান জানানো, এটি রাজনীতিতে তাদের অংশগ্রহণ নতুন না, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করে রাজনীতিতে অংশগ্রহণ করা, সেইটা আমাদের কাছে কিছুটা নতুন মনে হচ্ছে। এখন তারা যে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা যে মত বিনিময় করছেন এবং আমি কালকে একটা প্রোগ্রামে মানে একটা টেলিভিশন টকশোতে তাদের একজনের আমার সাথে ছিলেন, তারাও বলছেন যে তারা যাদেরকে মোটামুটি 50 ঊর্ধ্ব ব্যক্তিবর্গকে তারা নিজেরাও তাদের দলে নানাভাবে উপদেষ্টা বা অন্যভাবে তারা সম্পৃক্ত করতে চান। তো সমাজের যেহেতু তারা ছাত্র এবং আমার ধারণা তারা চাইবেন যে শিক্ষক বা অন্য পেশাজীবীদের মধ্য থেকেও তাদের সাথে কোনো না কোনো ফর্মে তাদের সাথে যুক্ত করার জন্য একটা বৃহত্তর পরিসরে তাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দলের একটা বিস্তৃতি, কারণ এখানে যারা নেতৃত্ব দিবেন তারা আমাদের তরুণ এবং তারা ছাত্র এবং সেইখানে কিছু অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে তারা অংশগ্রহণ করাতে চাইবেন, যুক্ত করাতে চাইবেন, এটা স্বাভাবিক। এবং আজকে যেহেতু মত বিনিময় চেয়েছে সেই জন্য তারা এই ধরনের একটা আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের পর এখন দেখা যাবে যারা আজকে মত বিনিময়ে অংশগ্রহণ করেছেন তাদের পরবর্তী পদক্ষেপ বা প্রতিক্রিয়াটা কি হয় সেটা এখন আমাদের দেখতে হবে। এখন এই বিষয়টা দিয়ে আমরা যদি একটু দেখি যে সেনা কর্মকর্তা আমন্ত্রণ জানানো, যেটি স্যার বলছিলেন, যেটি আসলে একটা নতুন বিষয়, আমন্ত্রণ, তারা রাজনীতি করেন। আবার আমরা যদি একটু রাজনৈতিক বিশ্লেষণও দেখি, একটু পিছনের দিকে যাই, যে সামরিক বাহিনীর যে দুজন কর্মকর্তা দুটি দল তৈরি করেছেন, দুটি বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতাধীন এবং দুটি মোটামুটি জনপ্রিয় এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি জনপ্রিয় ছিল তাদের শাসনামল, সেই বিবেচনায়। কিন্তু আবার আমরা সামরিক শাসনকে কিন্তু সবসময় ডিনাই করি যে সামরিক শাসন যেন না আসে, এই থাকে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো বৈঠকের জন্য কিন্তু সেই সেনা কর্মকর্তাদের সেখানেই গিয়েছেন ক্যান্টনমেন্টে। মানে এই বিষয়গুলো কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমি বাংলাদেশের রাজনীতিতে কোনো একটা পেশার বা কোনো একটা গ্রুপের কে আমি এক্সক্লুড করে আমি এগোতে চাই না। আমি মনে করি যে বাংলাদেশ একটা মোর অর লেস একটা হোমোজেনিয়াস কান্ট্রি। আমাদের তো এখানে বহু ভাষা, বহু গোত্র নাই অন্যান্য অনেক দেশের মতো, কিন্তু আমাদের বহু পেশা আছে অন্যান্য দেশের মতো। সো আমি মনে করি কোনো রাজনৈতিক দল যদি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক্সপার্টাইজকে তারা ব্যবহার করতে চায়, এটা একেবারে খারাপ কিছু নয়। সেখানে সাবেক সেনা কর্মকর্তা থাকতে পারে, আমলারা থাকতে পারে, সাংবাদিকরা থাকতে পারে, আইনজীবীরা তো আছেই, বিভিন্ন সাংস্কৃতিক সেক্টরের লোকজন থাকতে পারে, এগুলো আছে, সব পলিটিক্যাল পার্টিতেই কিন্তু এগুলো আছে। এবং এটা যার যার চয়েস, কারা আসবেন বা কারা আসবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে সেনাবাহিনী নিয়ে, আমি দেখেছি যে অনেকের মধ্যে সেনাবাহিনীর বিষয়টা নিয়ে একটা অস্বস্তি আছে। আমি অবশ্য বিষয়টাকে ওইরকম অস্বস্তিজনকভাবে দেখি না। আমি দেখি সেনাবাহিনীও রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং আমাদের অতীতের এবং বর্তমানের বহু বিষয়ে সেনাবাহিনী ইনভলভ হয়েছিল, কিন্তু তাদের প্রয়োজনে না, রাষ্ট্রের প্রয়োজনে, তাদের প্রয়োজনে না, জনগণের চাহিদা ছিল। আপনার জনগণের চাহিদা ছিল বলেই কিন্তু তারা এখানে ইনভলভ হয়েছে। আপনি যদি সেটা বাংলাদেশের 75 থেকে শুরু করে যদি ধরেন একেবারে 2024 পর্যন্ত, একেবারে প্রতিটা ঘটনার ক্ষেত্রে আপনি দেখেন যে যখন দেশের চরম সংকটময় অবস্থা, চরম একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে অনেকে মানে ভাবতেন যে সেনাবাহিনীর একটা রোল প্লে করা উচিত। তো সেনাবাহিনী সেই রোলটাই প্লে করেছে। এটা ভালো কি খারাপ সেটা অনেকে, যাদের বিপক্ষে গেছে তারা এটাকে খারাপ বলে।
আর যাদের পক্ষে এসছে তারা এটাকে ভালো বলে যে না ভালোই হচ্ছে। কিন্তু আপনি যদি ওভারঅল মানুষের সেন্টিমেন্টটা যদি দেখেন, সেখানে কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী নিয়ে তাদের মনের মধ্যে খুব একটা অস্বস্তি আছে। সেনাবাহিনী তার কাজ করবে। সেনাবাহিনী অনেক ক্ষেত্রে যেটা করেছে মিডিয়েটরের ভূমিকা পালন করেছে, কিংবা রক্তস্নাত বা সহিংসতা যাতে অনেক বেশি ছড়িয়ে না পড়ে সেখানে তারা একটা ডেটারেন্টের ভূমিকা পালন করেছে। 2024 সালে সেটা করেছে। আপনি ভাবেন যে আমরা দেখেছি যে 4 আগস্ট যেটা যে সেনাবাহিনীর সদস্যরা ফিল্ড পর্যায়ে তারা যে ভূমিকা নিয়েছে, সেটা যদি না নিত সেদিন তো আমরা জানতাম যে ঢাকা এবং ঢাকার বাইরে আর অন্তত 1000 বেশি মানুষ মারা যেত ছাত্রলীগ যুবলীগের গুলিতে। তারা প্রোটেক্ট করেছে। সুতরাং আমি মনে করি যে হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা পেশাগতভাবে থাকবে, তাদের পেশাগত যে ইন্টিগ্রিটি, আপনি যতক্ষণ পর্যন্ত একটা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি সেখানে আপনার প্রফেশনালটা আপনি 100% দেশের জন্য দিবেন। যেমন ধরেন আমি যতদিন সাংবাদিকতা করতাম আমি তো সাংবাদিকতাই করতাম। যখন আমি ভেবেছি যে আমি সাংবাদিকতা করব না, আমি অন্য প্রফেশনে আসব, এটা আমার চয়েস, আমি তো সেই প্রফেশনে আর নাই। এবং এই যে সাবেকদের আশা, এটা কিন্তু শুধু বাংলাদেশের না, আপনি যদি আমেরিকার রাজনীতির দিকেও দেখেন, এই যে জাস্ট বিগত বাইডেন প্রশাসনের কি বলে তার সেখানে অনেক কর্মকর্তা ছিলেন যারা আমেরিকার সামরিক বাহিনীতে তারা ছিলেন। যেমন অস্টিন লয়েড, যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মার্কিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সবসময় ছিল এরকম। তো সুতরাং এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমরা সমাজের কোনো একটা অংশের প্রতি সন্দিগ্ধ না হয়ে, খুব সন্দেহ না করে, আমরা যদি আমাদের পলিটিক্সটাকে মনে করি যে ভাই আপনি যতক্ষণ চাকরি করবেন ততক্ষণ আপনি 100% দিবেন, অবসরের পরে যে কারো যে কোনো দিকে যাওয়ার একটা অধিকার যে কোনো পেশা সেটা থাকতে পারে। এক্ষেত্রে কিছু কিছু পেশা অবশ্য স্বাধীন, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক স্বাধীনতা ভোগ করেন, এটা অনেকে মনে করেন আর কি। হয়তো বাস্তবতা হয়তো ওইরকম না, তাদেরও কিছু লিমিটেশনস আছে, সব প্রফেশনেই আছে। সাংবাদিকরা অনেক স্বাধীনতা ভোগ করেন, মানে বিশেষ করে তাদের মত প্রকাশের ক্ষেত্রে আর কি, যেটা হয়তো সামরিক বাহিনীতে তারা পারেন না, আমলা থাকলে তারা পারবেন না। সুতরাং আমি মনে করি যে যদি তারা তাদের পেশাগত কাজ শেষ করে অবসর সময়ে তারা যদি রাজনীতিতে যুক্ত হতে পারে, সেটা সেনাবাহিনী না, যে কেউ, সেটা আমার মনে হয় যে এটা ওয়েলকাম হতে পারে যে কোনো সদস্য। তবে হ্যাঁ, দেশের আইন মেনে সেটা হচ্ছে কিনা, মনে হয় কিছু বিধিনিষেধ আছে যে আপনি চাকরি করার পরে কত বছর পর্যন্ত করতে পারবেন না, এরকম কিছু নিয়মকানুন আছে। তো সেটা যদি ফুলফিল করে তাহলে আমার মনে হয় এখানে প্রশ্নের অবকাশ নাই। আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছিলাম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। স্যার, আমরা একটু রাজনীতি ফেরত থাকতে চাই, যেটা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়, দ্রুত নির্বাচন দিতে সরকারকে তাগিদ। এই দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টি আসলে এই সরকার গঠনের পর থেকেই আমরা শুনছি রাজনৈতিক দলের কাছ থেকে, কিন্তু আমরা সেই ধরনের কোনো রোড ম্যাপ দেখিনি। যদিও প্রধান উপদেষ্টা একটা সম্ভাব্য সময় জানিয়েছেন, কিন্তু নির্বাচনী রোড ম্যাপ নেই। সেই জায়গাটা আসলে নির্বাচনী রোড ম্যাপ এই মুহূর্তে দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? কারণ বলছিলেন আপনি যে মানুষ এখন ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো সেই কথা বলছে। আমি যেটাই বলছিলাম যে দেখেন, ওই একটা পট পরিবর্তনের পর থেকেই আমরা বড় দল হিসাবে বিএনপির একটা বক্তব্য আমরা শুনছি, সেটা হলো যে নির্বাচন, এবং এই নির্বাচনের দাবি তারা করছে। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু প্রথম থেকেই সরকারকে সহযোগিতার কথাও বলছে। আজকে তারেক রহমানের যে বক্তব্য সেখানেও কিন্তু আছে যে আমাদের একটা ঐক্যবদ্ধভাবে, এবং অন্যত্র বিএনপিদের এদেরও অন্যত্র বক্তব্য আছে যে ঐক্যবদ্ধভাবে এখন ফ্যাসিস্ট বা এই যে দেশ বিনির্মাণে এখানেও আমাদের একটা ঐক্যবদ্ধ। এখন রাজনৈতিক দল হিসাবে ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতায় যাওয়ার একমাত্র ব্যবস্থাই হলো নির্বাচন, এবং বিএনপি এই ক্ষমতার বাইরে তারা অনেক দিন আছে। তো তাদের কাছে নির্বাচনটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনটা সম্পর্কে তারা সরকারের উপর একটা চাপ তৈরির মাধ্যমে একটা রোড ম্যাপ এটা নিশ্চিত করতে চায়। অন্যদিকে রাজনীতিতে এখন সক্রিয় দল হিসাবে জামাত আছে। জামাত এই নির্বাচনটাকে কিছুটা প্রলম্বিত করতে চায়, এবং এখানে সরকারের সুরে বা তারা একটা কথা বলার সুযোগ পেয়ে গেছে, সেটা হলো যে সংস্কার। রাজনৈতিক দল হিসাবে জামাতের একটা হলো তাদের এই নির্বাচনের জন্য প্রস্তুতি দরকার। আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়া, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রায় 300 আসনে তাদের প্রার্থী মানে নির্ধারণ করে ফেলেছেন, কিন্তু জামাতের কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তাদের যে রাজনৈতিক দলের নিবন্ধনটা যে আবার
আপনার সেটাও কিন্তু এখনো প্রক্রিয়া সম্পন্ন হয় নাই, এবং সেই ব্যাপারে জামাতের পক্ষ থেকে খুব বক্তব্যও আমরা শুনছি না। আর জামাত একটা কথা হলো যে সংস্কারের মাধ্যমে এবং এর মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। সাম্প্রতিক সময়ে আরেকটা বক্তব্য তাদের এখান থেকে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, এবং কেউ কেউ বলার চেষ্টা করেছেন এই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে ইসির সক্ষমতার ব্যাপারেও একটা বা সদিচ্ছার ব্যাপারেও আমাদের একটা, ইসি পক্ষ থেকেও কিন্তু এই ব্যাপারে বক্তব্য আমরা দেখেছি। সেটা তারা বলছে যে আমরা যে কোনো নির্বাচন সরকার যেটা চাইবে সেটাই করব, সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন যদি হয় তাহলে জাতীয় নির্বাচন প্রলম্বিত হবে। তাও তো বলছে যে স্থানীয় নির্বাচন একটি রাজনৈতিক বিতর্ক, এটির অংশ হতে চায় না নির্বাচন না না, তারপরেও তারা বলেছে ডিসিদের সাথে সম্মেলনে সে কথাও বলে আসছে না, সরকার সেই কথাও বলেছে যে সরকার চাইলে তো শেষ পর্যন্ত তারা সেটি করবে, সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন হবে। এই ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, এবং বিএনপিও আমি মনে করি মতপার্থক্য, এবং বিএনপির অব্যাহত এই চাপের কারণেই হয়তো অথবা সরকারের সদিচ্ছাজনিত কারণেই হোক না কেন, নির্বাচন কমিশনও তারা বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকেও এই বক্তব্য এসেছে। পরশুদিন আলী রিয়াজ সাহেব, যিনি এই সংস্কার কমিশনের, তিনিও মনে করেন যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এটা কিন্তু আলী রিয়াজ সাহেব গত পরশুদিন তিনিও বলেছেন নির্বাচন, এবং আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই বলছেন যে ডিসেম্বরের মধ্যে হবে। তবে যেটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং বিএনপির সাথে যারা সমমনা আছে, তারা চায় যে এই ব্যাপারে সরকারের, আমাদের যে প্রধান উপদেষ্টা একাধিকবার তিনি কিন্তু ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু সরকারের কেউ কেউ সেটা জুন পর্যন্ত নিয়ে যেতে চান। এটার জন্য এক ধরনের মানে অবিশ্বাস, এক ধরনের আস্থাহীনতাও দিয়ে রেখেছেন সর্বোচ্চ জুন বা জুলাই, কিন্তু তিনি সর্বোচ্চ বলেছেন, কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে তিনি ইয়ার কথা বলেননি। তো এখন বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা অব্যাহতভাবে এই ব্যাপারটি বলে যাচ্ছেন, চাপ তৈরি করছেন, এবং এটি আমি মনে করি যে তাদের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলেরও একটা অংশ, যে সরকারের উপর একটা অব্যাহত চাপ রেখে তারা যত তাড়াতাড়ি নির্বাচনটা নিশ্চিত। কিন্তু আমার মনে হয় যে দল হিসাবে বিএনপিও এটা চাইবে যে একটা নির্বাচন ব্যবস্থাকে আমরা যেভাবে ধ্বংস করেছি, দেশের অন্যান্য নির্বাহী আইন, এবং সেখানে একটা কিছু মৌলিক সংস্কার, কিছু নির্দিষ্ট বা অত্যাবশ্যকীয় সংস্কার হোক। এই ক্ষেত্রে আরেকটা যেটা অসুবিধা হচ্ছে, সরকার সংস্কারের কথা বলছেন, কমিশনের কথা বলছেন, মার্চ মাস থেকে ঐক্যমত্য কমিশন আবার রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনায় বসবে, কিন্তু যেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করে তারা বলছেন না যে তারা কোন ক্ষেত্রে সংস্কারগুলোকে প্রাধান্য দিয়ে তারা যেতে চায়। আমি একটু জানতে চাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি যে কথাটা বলছে, এটি আসলে পূর্বের সেই আগের মতোই কিনা, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়, নিজের আখেরটা নিজে গোছাতে চায়, বিষয়টা এরকম কিনা? যেহেতু এখন বড় রাজনৈতিক দল বিএনপি এবং স্বাভাবিকভাবে জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে, এটি মানুষ মনে করছে। দেখুন, আমাদের একটা জিনিস ইদানিং একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিএনপি এবং তাদের যে রাজনৈতিক দল, তাদেরকে একটু আন্ডারমাইন করার জন্য, যে একই রকমের আওয়ামী লীগ যেরকম চায় সেরকম বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে বা তাদের ইয়ার মধ্য দিয়ে সেই ধরনের এক ধরনের ইয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যে একটু আগে বলেছিলেন তারেক রহমান যে বিএনপি একমাত্র দল যারা আমরা রাজনৈতিক, আমাদের নেতাকর্মী, আজকে ইটিভির পক্ষ থেকে একটা নিরাপত্তাজনিত জামাতের একজন নেতার বিরুদ্ধে ইয়া হয়েছে, দু একদিন আগে এরকম হয়েছে। তো রাজনৈতিক ক্ষেত্রে পেশি শক্তি প্রদর্শনের বাংলাদেশের যে ঐতিহ্য, সেইটা থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবো সেটা আমি মনে করি না। কিছুটা হয়তো আমাদের বোধোদয় হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সময় হচ্ছে, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন সবসময় সরকারের অধীনেই হয়েছে, সবসময় সরকারের, সেটা শুধু আওয়ামী লীগের না, বিএনপি যখন ছিল তাদের আমলেও হয়েছে। কিন্তু আপনি এই একটা নির্বাচন ভিন্ন সময়ে করে আপনি জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করা বা এটাকে বিলম্বিত করা, একটা নির্বাচন, তারপরে তো আপনি আবারও রাজনৈতিক দলের যান, আপনি এমন বন্দোবস্ত তৈরি করেন যেটা আগে করতে পেরেছিল সেটা এখন আর করতে পারবে না, ইচ্ছা করলেই তারা করতে পারবে না। আপনি ইলেকশন কমিশনের সংস্কারের কথা, একটা কমিশন গঠন করে সেই ইলেকশন কমিশন কতদূর সংস্কারের মাধ্যমে কতদূর তাকে শক্তিশালী করতে পারেন, রাজনৈতিক সরকারের ভ্রুকুটিকে তারা উপেক্ষা করার মতো সক্ষমতা তাদের তৈরি করতে পারেন কিনা, সেটাও তো আমাদের দেখার বিষয়। ফলে আমি এটা মনে করি না যে মানে স্থানীয় সরকার আগে নির্বাচন হয়ে গেলেই অনেক কিছু হয়ে যাবে,
আবার এটা পরে হলেই যে অনেক কিছু হয়ে যাবে এটা না, এটা হলো একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার। এবং আপনি দেখেন দুই একটা রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দলই কিন্তু বলছে বাংলাদেশে যে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ে এখন মানে এই ইসির মাথা ঘামানোর চেয়ে বা তাদের পরীক্ষা দেওয়ার চেয়ে একটা জাতীয় নির্বাচনের আয়োজন করা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। জি আকবর ভাই, আমি যদি একটু এই নির্বাচনটাই হলো আমাদের গণতন্ত্রের সৌন্দর্য, যেটি আসলে সবসময় বলা হয়, কিন্তু এই নির্বাচন যতগুলো নির্বাচন পর্যন্ত হয়েছে, আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনগুলো বাদ দিই তাহলে সবগুলো নির্বাচন নিয়ে রাজনৈতিক দল নিজেদের মধ্যে এক ধরনের বিতর্ক রয়েছে, পারস্পরিক সংশয় সন্দেহ অভিযোগ এগুলো রয়েছে। সেই নির্বাচন যেহেতু গত 3টি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি, তার মানে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো দরকার সেই জায়গায় রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত হতে পারেনি। কারণ প্রধান উপদেষ্টা বলছিলেন তারা কি সংস্কার চান কি না চান এখনো সেগুলো তারা বলেননি, বা সেগুলো দিলে তারা ওয়েবসাইটেও দিয়ে দেবেন। সুতরাং সেই ন্যূনতম সংস্কার কবে নাগাদ হতে পারে বা প্রত্যাশাটা আসলে আমরা কি করতে পারি? দেখুন, প্রত্যাশা তো অনেক কিছুই করা যায়, তার চেয়ে বড় কথা হলো যে আপনি নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন। দেখুন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান শর্ত এবং বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পরবর্তী শর্ত। এবং আমাদের সামনে একটা অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করার কোনো গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো বিকল্প নেই। এবং আমি যেটা মনে করছি যে আমাদের সামনের যে নির্বাচন এটা শুধু আমাদের কাছেই গ্রহণযোগ্য হলে হবে না। এখন বাংলাদেশের উপরে পুরো বিশ্বের একটা চোখ আছে, তারা তাকিয়ে আছে যে বাংলাদেশের আগামী নির্বাচনটা কেমন হবে। কারণ বাংলাদেশে গত 15 বছর একটা স্বৈরতন্ত্রের কবলে ছিল, এখানে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, মানবাধিকার বলে এখানে কিছু ছিল না, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল চরমভাবে, এখানে একটা বড় আকারের গণ অভ্যুত্থান হয়েছে যেটার নেতৃত্বে ছিল এখানে এদেশের তরুণ প্রজন্ম, পুরো মানুষ এদেশের সবাই সেটাতে পার্টিসিপেট করেছে, বাট তরুণদের একটা ভূমিকা ছিল। এবং এখানে এখন 5 কোটির বেশি তরুণ ভোটার। সুতরাং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটার দিকে কিন্তু পুরো বিশ্বের একটা নজর আছে। এবং আমরা যদি একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন আন্তর্জাতিকভাবে করতে না পারি তাহলে এটার জন্য আমাদের জন্য মোটেও ভালো হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংস্কার তো আমার মনে হয় যে সব সংস্কারের বিষয়ে সবাই যে একমত হবে এটা এমন কোনো কথা নেই। সংস্কারের প্রস্তাবনা রাখা হয়েছে, XYZ পলিটিক্যাল পার্টি, কেউ বলবে ভাই আমি এই 5টাতে একমত, কেউ বলবে 4টাতে একমত। আলটিমেটলি একটা ঐক্যমত্যের ভিত্তিতে এটা নির্ধারণ করা হবে। এবং আমরাও এটা চাই যে যা কিছু হোক না কেন এটা একটা ঐক্যমত্যের ভিত্তিতে যাতে হয়, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা অংশকে বাদ করে বা তাদেরকে প্রতিপক্ষ করে এই জিনিসগুলো যদি কোনো একটা বংশ, বলতে আমি এখন বাংলাদেশে যারা ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলো আছে আমি তাদের কথা বলছি, আমি আওয়ামী লীগের কথা বলছি না, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি কাউকে যদি কিছু করতে যান সেটা টেকসই কোনো কিছু হবে না। আর স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে এটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। আমার কাছে মনে হয় যে এখন যে কথাগুলো এসছে এগুলো ভিন্ন মত, এই ভিন্ন মতটা যেন রাজনৈতিক মতবিরোধে না পৌঁছায় এই ব্যাপারটাকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ দেখেন, অনেক কষ্ট করে এদেশের মানুষ শত প্রতিকূলতা অ্যাভয়েড করে বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে শত শত মানুষ জীবন দিয়ে আমরা এদেশে একটা গণ অভ্যুত্থান করে একটা পরিবেশ তৈরি করেছি। এটা আমাদেরকে কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। এবং আমি জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি রাইটলি বলেছেন, কিন্তু উনি গত 6 মাস ধরে এই কথাগুলোই বলে যাচ্ছেন, যে বলছেন যে একদিকে আমাদের নির্বাচনও দরকার, আবার উনি বলছেন যে এই সরকার যাতে সাকসেসফুল হয় এটার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে। এবং বিএনপির মতো বড় পলিটিক্যাল পার্টি, এবং আমি ফার্মলি বিলিভ করি তাদের সঙ্গে একটা গভর্নমেন্টের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ডেফিনেটলি আছে। আপনি হয়তো ফ্রিঞ্জেস বিভিন্ন জায়গায় 2-4টা কথা শুনতে পাচ্ছেন, কিন্তু এটা মেইন স্ট্রিমের কথা না। আমি অলওয়েজ মনে করেছি, দেখি যে তারেক রহমান কি বলছেন, দ্যাট ইজ দ্য ফাইনাল ফ্রম বিএনপি। আমি দেখি যে চিফ অ্যাডভাইজার কি বলছেন, দ্যাট ইজ দ্য ফাইনাল ফ্রম গভর্নমেন্ট সাইড, কারণ উনি তো লিড করছেন, তাই না? এবং চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে 2026-এর জুনের মধ্যে নির্বাচনটা হবে, এর বাইরে যাবে না, এরকম একটা কথা বলেছেন এবং ওনার প্রেস সেক্রেটারিও সেটাকে ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে এই সময়ের মধ্যে একটা নির্বাচন যদি আমরা করতে চাই আমাদের মধ্যে ঐক্যমত্যটা খুব জরুরি। আর স্থানীয় সরকার নির্বাচন আগে হোক বা পরে হোক সেটার বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তি থাকতে পারে, কারণ এখানে একটা জিনিস দেখেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তো আর রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয় না, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয় জাতীয় নির্বাচনের মাধ্যমে। সুতরাং কোনো দল বা কেউ চাইতেই পারে যে ঠিক আছে আমি যদি আসি ক্ষমতায় আমরা নির্বাচন করতে পারি,
আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি। আর যারা এখন ক্ষমতা আছে তারাও মনে করতে যে ভাই ঠিক আছে এটাতে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে না, সো আমরা দেখি একটু টেস্ট করি। আমি কোনোটাকেই একেবারে খুব বড়ভাবে বিরোধের জায়গা দেখি না, কিন্তু আমার কাছে মনে হয় যেন এই দুটো জায়গায় সব কিছুতেই একটা ঐক্যমত্যের জায়গায় এসে জিনিসগুলো নির্ধারণ হবে। এবং আপনি দেখবেন যে পরিস্থিতি এমন হবে না, এমন কখনোই হবে না আমি বিশ্বাস করি। এবং আমাদের রাজনৈতিক দলগুলো এখন যারা ক্রিয়াশীল আছে দে আর ভেরি ম্যাচিওরড, তারা যথেষ্ট সেন্সিবল, তারা সেন্সিবলি অ্যাক্ট করছে। এবং আমার কাছে মনে হয় যে এটা নিয়ে সরকারের সঙ্গে তাদের মতবিরোধে তারা কখনোই যাবে না একটা, এবং সরকারও যাবে না, এটা আমার কাছে মনে হয়। এবং একটা ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্তগুলো আসবে। এখন আপনি যদি আরেকটা জিনিস একটু জানতে চাই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখন সরকারের একটা অংশ হচ্ছেন, যদি একটু সরকারের যে প্রশাসনিক কাঠামো রয়েছে এখন, যে মানে প্রশাসনিক কাঠামোর যে অবস্থা, আমলাদের এক ধরনের অবস্থা, পুলিশের যদি দেখি এক ধরনের অবস্থা, যদিও সশস্ত্র বাহিনী মাঠে আছে, তারপরও আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের পরিবেশ বা 300 আসনে একই সঙ্গে নির্বাচন করার মতো অবস্থা আসলে রয়েছে? দেখুন, আমি আসলে হ্যাঁ, সরকার আমাকে একটা জায়গায় অ্যাপয়েন্ট করেছে, এটা ঠিক, কিন্তু আমি আসলে সরকারের কোনো পলিসি মেকিং কোনো ডিসিশনের মধ্যে আমি নাই, এবং আমি আসলে জানিও না যে কি আসলে ভেতর কত এটা হচ্ছে। আপনি আমাকে যেটা প্রশ্নটা করেছেন আমি এটাতে আমার বিশ্লেষণ দিতে পারি। মানে যা কিছু আপনারা বলছেন সাংবাদিক হিসেবে, মিডিয়াতে যা আসছেন বা যে স্যাররা যেগুলো বলছেন, এগুলোর ভিত্তিতে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমি হয়তো এটা বলতে পারি। এখানে একটা জিনিস এখানে পরিষ্কার দেখেন, এদেশের রাষ্ট্র কাঠামোটাকে এমন একটা ভাবে নিয়ে যাওয়া হয়েছিল যে স্বৈরতান্ত্রিকভাবে, যখন এই স্বৈরতন্ত্রের বিদায় হলো তখন রাষ্ট্রের কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়েছে। আপনি কি শুনেছেন পৃথিবীর কোথাও একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নাই হয়ে যায়? আপনি কি শুনেছেন পৃথিবীর কোথাও সরকার পরিবর্তনের সঙ্গে সে দেশের চিফ জাস্টিস পালিয়ে যায়? মসজিদের ইমামও পালিয়ে গেছে, মসজিদে ইমাম পালিয়ে গেছে, এতগুলো মেম্বার চেয়ারম্যান তারা পালিয়ে গেছে। সুতরাং এটাকে একটা অর্ডারে আনতে, এটা ব্যাক করাতে, এটা কিন্তু এত সহজ কথা নয়। এদেশে প্রায় 20 লক্ষের উপরে, আমি যদি সংখ্যাটা আমার ঠিক মনে নাই, সরকারি কর্মকর্তা, আরও বেশি হতে পারে, ডিরেক্টলি আমি বলছি 20 লক্ষ, আরও বেশি। আপনি এগুলোকে যখন ধাপে ধাপে যখন আপনি ঠিক করবেন, আমরা তো একসময় বলতাম যে পরিবেশ পরিস্থিতি তারা এমন করেছিল যে আওয়ামী লীগ তো এই প্রশাসন সাজিয়েছিল 2042-41 সাল পর্যন্ত রান করার জন্য, মাথায় রেখে, তাই নয় কি? সব জায়গায় আপনি এটাকে রাতারাতিভাবে ঠিক করবেন কিভাবে? সুতরাং প্রশাসনকে ফুললি নিউট্রালাইজ না করে, এটাকে একটা নিরপেক্ষ জায়গায় না এনে, একটা প্রফেশনাল জায়গায় না এনে আপনি অনেক কিছুই করতে পারবেন না। আজকে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারটা বললেন, এখানে কেন ইফেক্টিভ মেজার্স নেওয়া যাচ্ছে না? এখানে কিছু ব্যাপার আছে, কিছু ঘটনা আছে, কিছু রটনাও আছে। আমি দুইটাই বলবো। ঘটনা ঘটছে না তা না, আমাদের চাহিদা বা আমরা জনগণ হিসেবে কি চাচ্ছে মানুষ, যে ঘটনা একটাও ঘটবে না, এটা তো মানুষের প্রত্যাশা, একটা ঘটনাও ঘটবে না, এটা হচ্ছে মানুষের প্রত্যাশা। কিন্তু কোনো রাষ্ট্র তো আসলে এরকম হয় না যে একটা ঘটনাও ঘটবে না, ঘটে। এবং ঘটার পরে গভর্নমেন্টের অ্যাকশনটা কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং ঘটনাগুলো যাতে না ঘটে সেখানে আমরা ডেটারেন্ট হিসেবে কি ব্যবহার করছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আমার মনে হয় যে সরকারের যে উদ্দেশ্য, যে সেখানে কোনো ঘাটতি নাই, মানে তারা তাদের কোনো ইল মোটিভ নাই যে এটা ঘটছে আমরা এটাকে ঘটতে দেব। এখানে তারাও চেষ্টা করছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যেহেতু প্রশাসনে বা বিভিন্ন জায়গায় পুলিশে একটা প্রফেশনালিজমের ঘাটতি রয়ে গেছে, এই ঘাটতিটা কিন্তু আমাদেরকে ভোগাচ্ছে। এবং এটা এখনই 6 মাস হয়ে গেল, কিন্তু এই 6 মাসে একেবারে যে কোনো কিছু চেঞ্জ হয়নি ব্যাপারটা কিন্তু সেরকম না, কিছু পরিবর্তন হয়েছে। আর এটার তো আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ তো হচ্ছে যে সঠিকভাবে তারা একটা ক্ষমতার হস্তান্তরটা করা, এটা নির্বাচনের মাধ্যমে। এবং তাদেরকে 150-র বেশি রাস্তায়, আজকেও ফ্রিল্যান্সাররা বিক্ষোভ করেছে রাস্তায়, 140টা আন্দোলন, 150 আন্দোলন তাদের মোকাবেলা করতে হয়েছে। এবং আইন শৃঙ্খলার বিষয়টা না খুব একটা ট্রিকি বিষয় এটাকে রক্ষা করা, যে আপনি এখানে হার্ড যদি না হন, হাই হ্যান্ডেড ট্যাকটিক যদি আপনি না নেন, তাহলে এটাকে রক্ষা করা আমাদের মতো দেশে একটু কঠিন বটে। আবার সেটা যদি আপনি করতে যান, এখানে মানবাধিকারের ইস্যুটা সামনে চলে আসবে। সুতরাং সরকারকে একটা মাঝামাঝি রাস্তায় হাঁটতে হচ্ছে, কারণ এই সমাজে এতদিন মানবাধিকারকে অবজ্ঞা করেই কিন্তু সব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সো আপনি যখন হিউম্যান রাইটসকে রেসপেক্ট করবেন ইন্টারন্যাশনালি, সেগুলোকে আপনি আইন কানুন যেগুলো আছে সেগুলোর সঙ্গে যখন সামঞ্জস্য রেখে যখন করতে যাবেন, তখন এটার কোনো কুইক রেমেডি নাই। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের করতে হবে যে আমরা সবাই চাইবো যে জনমনে এটা নিয়ে একটা অস্বস্তি আছে,
ডেফিনেটলি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পন্থী যে সমস্ত লোক দেশের বাইরে অবস্থান করছে, তারা যেটা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশে আইন শৃঙ্খলা নেই, তারা এগুলোকে আরও বেশি করে প্রচার করছে। পুরনো ভিডিও দিয়েও ফেসবুকে দেওয়া হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। যখন আপনারা দেখছেন যে আজকে একটা জায়গায় শহীদ মিনার ভাঙার একটা, আসলে সেই বিদ্যালয়ে নতুন শহীদ মিনার তৈরি হয়েছিল, পুরনোটাকে ভেঙে ফেলা হচ্ছে। এবং আমি দেখছি যে মির্জা ফখরুল সাহেবের একটা ছবি, যেটা 2019 সালের, ওনাকে শহীদ মিনারে ঢুকতে দেওয়া হচ্ছিল না, উনি সেখানে হতাশ হয়ে বসে পড়েছিলেন রাস্তায়, সেটাকে তারা বলছে যে এই যে দেখেন এটা 2025 সালের ছবি। তো সুতরাং এই ব্যাপারগুলো আছে, জনগণ এগুলো বোঝে। এবং আমি এট দ্য সেম টাইম মনে করি মানুষও একটা বেনিফিট অফ ডাউট দিতে চায়। সুতরাং আমার কাছে মনে হয় যে যেটা হচ্ছে যে ওই যে প্রফেশনালিজমের যে ঘাটতিটা তৈরি হয়েছে, প্রশাসন বলেন বা পুলিশ বলেন, আমাদের অনেক ব্রাইট অফিসাররা আছে, ব্রাইট কর্মকর্তারা আছে, তারা কাজ করতে চায়। আমার কাছে ধীরে ধীরে মনে হয় যে আমরা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পারবো আরও ধীরে ধীরে। স্যার, আমরা গত কয়েকদিনে যদি সরকারের যে কার্যক্রম যদি আমরা দেখি, যে 2018 বা 2014 নির্বাচনে যে ডিসিরা দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তার চাকরির 25 বছর পূর্ণ হওয়ার কারণে। এটি আসলে আমলাতন্ত্রকে এক ধরনের জটিলতায় ফেলবে কিনা, বা আমলাতন্ত্রের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করার সম্ভাবনা আছে কিনা? যদিও ডিসি সম্মেলনে কয়েকদিন আগে গিয়েছে এবং সেখানেও একটা মাঠ পর্যায়ে ডিসিদেরকে এখনই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সরকার বলেছে। আপনি একটু আগে উনি যে কথাগুলো বলছিলেন, আমি সেই কথাগুলো রেশ ধরে আমরা বলছি যে আমাদের চিফ অ্যাডভাইজার এই যে সম্প্রতি একটা কথা বলেছেন যে সরকারের একটা যে 6 মাস পূর্তি হলো বা 6 মাস যে সরকার গেল, সেখানে একটা ইনিংস সরকার শেষ করেছে, সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। এবং তিনি একটা কথা বলেছেন যে সরকার যে কোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশের শক্তিশালী। এর বক্তব্যের দুদিন পরেই আমরা দেখলাম যে 2014, 18 এবং 24 নির্বাচনে যারা মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভোটবিহীন নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে যারা সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে 2 ধরনের ব্যবস্থা নিয়েছেন। যাদের 25 বছরের চাকরি হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন, এবং যাদের 25 বছরের নিচে চাকরি তাদেরকে অনেককে ওএসডি করেছেন। এটা প্রশাসনের জন্য একটা বড় রকমের মেসেজ আমি মনে করি। সরকার একটা বার্তা আমাদের প্রশাসনের কর্মকর্তাদের দিয়েছেন। শুধুমাত্র তাদের যে দিয়েছেন তা না, পুলিশ বাহিনীর মধ্যেও কিন্তু আমরা দেখেছি সারদা থেকে একজন পুলিশ অফিসারকে, একাধিক পুলিশ অফিসারকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককেই ইতিমধ্যেই তাদেরকে অবসরে পাঠানো হয়েছে, নানা রকমের শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করছে। এবং আজকে যে আউটসোর্সিং এর এরা যে রাস্তা অবরোধ করে যে আন্দোলন করছিল, 2 ঘন্টা পর তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইত্যাদি করা হয়েছে। কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষকদের নিয়োগটা বাতিল করা হয়েছে, সেই শিক্ষকদের বিরুদ্ধেও কিন্তু একটু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি কিন্তু সরকার, আমরা কিন্তু 6 মাস আগে মানে যখন সরকার দায়িত্বভার দেখিনি, এমন সচিবালয়ে ঢুকে যাচ্ছে, ছাত্ররা সচিবালয়ে ঢুকে যাচ্ছে এবং সরকারকে তাদের এইখানে যে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করছে। আমি মনে করি সেই সময় সরকারের এই মানে কিছুটা নমনীয় যে অবস্থান ছিল, সেই নমনীয় অবস্থানটা দেশের মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। মানুষ মনে করেছিল যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সরকার এবং রাষ্ট্র একটা স্মুথলি চলার জন্য তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা কয়েকদিন ধরে এটা লক্ষ্য করছি, এবং আমার ধারণা যে দেশের সামগ্রিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সামনের দিকে আরও এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, এবং সেটা শুধু আমলাতন্ত্র না, সব জায়গায় কিন্তু হবে। এবং আপনি যারা মানে এই সরকারের কর্মকর্তাদের মধ্যে গত দীর্ঘদিন ধরে, একটু আগে আকবর ভাই যেটি বললেন যে 41 সালকে মাথায় রেখে যে প্রশাসন সাজিয়েছিলেন, সেইখানে যারা এই সরকারের মদতপুষ্ট ছিলেন বা সরকারের সহযোগী, তারা কিন্তু নৈতিকভাবে অনেকটা দুর্বল। এই নৈতিকভাবে যারা দুর্বল, তারা তাদের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তারা প্রশাসনকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন, কিন্তু আলটিমেটলি তারা এখানে সফল হবেন বলে আমার মনে করি না। আপনি দেখেন আতিউর রহমান সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং প্রফেসর আবুল বারাকাত, দুজনেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তাদেরকে সহকর্মী বলবো না, ওনারা অনেক সিনিয়র অধ্যাপক আমাদের, তো আমাদের মানে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রফেসর আতিউর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গত সরকারের শেষ দিকে তিনি কিন্তু প্রফেসর ইমেরিটাসও হয়েছেন। তো এই ধরনের সম্মানজনক অবস্থান যারা পেয়েছেন এবং তারা
এখন যেগুলো প্রকাশিত হচ্ছে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। শিবলি রুবায়াতুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি যে অপকর্ম করেছেন, সরকার তো তাকে জেলে নিতে পিছপা হয়নি। এইগুলো কিন্তু এক ধরনের বার্তা। আমি এখানে একটা কথা একটু অ্যাড করতে চাই স্যারের সঙ্গে। এই যে প্রশাসনের ডিসিদের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, অনেকে মনে করছেন যে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল আরো আগে, এরকম একটা মত আছে। এবং অনেকে এটা এক্সপেক্ট করেন যে এখানে শুধু তাদেরকে অবসরে পাঠিয়ে বা ওএসডি করে এটার যেন শেষ না হয় আর কি, এরকম একটা কথা অনেকে বলছেন। কারণ আমরা সাংবাদিক থাকার সময় তখন দেখেছি যে এখানে বহু টাকার লেনদেন হয়েছে এই নির্বাচনগুলোতে ডিসি এবং এসপিদের যারা দায়িত্বে ছিলেন। এবং তখনকার যারা ডিসি এবং এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা ডিসি এবং এসপি এবং পুলিশের যে চেইনটা আছে জেলা পর্যায়ে, প্রশাসনের যে চেইনটা ইউনো সহ, তাদের সম্পত্তির হিসাব যে তারা গত 15 বছরে কত টাকার মালিক হয়েছে, প্রত্যেকটা ডিসি এসপির সেটা এটা নেওয়া উচিত। এবং তারা কত টাকা বেতন পেত, তাদের সম্পদের পরিমাণ কি। আকবর ভাই, একটা প্রশ্ন কিন্তু এখন মানুষের মনের মধ্যে উত্থাপিত হচ্ছে যে ডিসি এসপিরা কাজ করেছে নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশনের আন্ডারে, সেই নির্বাচনগুলোর বড় কুশীলব হিসেবে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন। হ্যাঁ, তাদের ইতিমধ্যেই কিন্তু মানুষের প্রশ্ন উত্থাপিত হয়েছে, মানুষের প্রত্যাশার জায়গাটা এখানে তৈরি হচ্ছে যে ডিসিএসপিদের ব্যবস্থা গ্রহণ করলেন, কিন্তু নির্বাচন কমিশনে যারা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে, আমাদের সিইসি যারা ছিলেন সেই সময়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আমার ধারণা তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসবে এবং সরকার তাদের ব্যাপারে এটা জনগণের প্রত্যাশা পূরণ না, শুধুমাত্র তাদের যে একটা মানে সাংবিধানিক দায়িত্ব হিসাবে তারা যেটা নিয়েছেন, সেই সাংবিধানিক দায়িত্বটা পালনের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখার জন্য অপেক্ষা করছি। রাইট। এবং এই প্রশাসনে এই যে ব্যবস্থাটা নেওয়া হলো, এটার পরে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্টগুলো দেখছিলাম, মানুষ এই সরকারের এই পদক্ষেপটাকে ভূয়সী প্রশংসা করছে। অনেকে বলছে দিস ইজ সাচ এ স্ট্রং মেশার, এটা নেওয়া হয়েছে। এবং এটার পক্ষে কিন্তু একটা জনমতও আছে যে আসলে কি করে আমরা চোখের সামনে দেখলাম একটা ইলেকশন রিগড হয়ে গেল, কোনো ইলেকশনই হলো না, অথচ একটা সরকার তারা ক্ষমতায় বসে গেল এবং তারা ক্ষমতা চালিয়ে গেল, ক্ষমতায় বৈধতা দেওয়া হলো। এটা কি করে সম্ভব হলো? তো সুতরাং আমার মনে হয় যে এখানে একটা জনগণেরও একটা ব্যাপক দাবি আছে আর কি, তারা এগুলো দেখতে চায়। আমরা যদি একটু অন্যদিকেও তাকাই, যেটি বলছিলেন যে নির্বাচন কমিশন সংক্রান্ত যে বিষয়গুলো, নির্বাচন কমিশনের সংস্কার করা হবে কিছু কার্যক্রমে, সেই জায়গাটা আসলে এইটা গুরুত্ব দেওয়ার সুযোগ আছে কিনা, যে গত 3টা নির্বাচনে তাদের যে ভূমিকা। স্যার কি শুরু করবেন? আমি যেটা প্রথম কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের নির্বাচনী যে আইনগুলো আছে এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক দায় দায়িত্ব যেগুলো আছে, আমরা দেখেছি যে তারা ওত নিয়ে সেগুলো ভঙ্গ করে একটা স্বৈর শাসককে তারা বারবার দিয়েছেন। এবং এটা যতটুকু না আমাদের মানে কমিশনের যে বিদ্যমান কাঠামো, তার চেয়ে হলো ব্যক্তি মানুষের একটা দুর্বলতা। এখন আমরা যেটি চাই যে এই অবস্থার মধ্য থেকেই যেহেতু নির্বাচনকে মানে ক্ষমতাসীনদের ইচ্ছা শক্তির প্রতিফলন কমিশনের মাধ্যমে সেটা ঘটানো গেছে, সেজন্য আমরা দেখেছি যে এমন একজন ব্যক্তির নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে, মজুমদার। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলছেন এবং আমরা জানি না এখনো এই কমিশনের রিপোর্টে কি কি সংস্কারের জন্য কি বিষয়গুলো আসছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর একটা বড় নজর দেওয়া দরকার, ঐক্যমত্যের জায়গায় আসার দরকার এই নির্বাচন কমিশন সংস্কারের বিপরীতে। আপনি যদি ক্ষমতার পরিবর্তনের হাতিয়ার হিসাবেই নির্বাচনকে দেখেন, সেই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন হোক, যেখানেই হোক না কেন, সেই নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক হয়, সেই ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা বা সরকারের ইচ্ছার প্রতিফলন যেন না করে, এই ব্যাপারে তাদের একটা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে এই সংস্কারটা হওয়া দরকার। এবং আমি আশা করি যে বাংলাদেশের যারা এখন রাজনীতিতে আছেন, রাজনীতির মাঠে আছেন, দীর্ঘদিনের তাদের যে অভিজ্ঞতা, মানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার থেকে তারা শিক্ষা নিয়ে অন্তত পক্ষে এই জায়গাটায় তারা গুরুত্বপূর্ণ নজর দিবেন এবং এটা সংস্কার করতেই হবে, এর কোনো বিকল্প নেই। অন্তত পক্ষে ন্যূনতম হলেও একটা ইয়ার ভিত্তিতে কিছু মৌলিক সংস্কারও এখানে দরকার আছে আমার মনে হয়। নির্বাচন কমিশনের ব্যাপারে দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে আমি যে নির্বাচনগুলো দেখেছি বাংলাদেশে এরশাদ সরকারের পতনের পর থেকে, এখানে নির্বাচন কমিশনে কতটা ফাংশন করতে পারবে এটা নির্ভর করে হচ্ছে
সরকারে কে আছে তাদের উপর। আপনি অনেক আইন করলেন, অনেক সংস্কার করবেন, কিন্তু সরকার যদি সেটাকে ফাংশন করতে না দেয় তাহলে কিন্তু সেটা হবে না। আমরা এটা জানি যে বাংলাদেশে আমরা অনেক কিছু বলি যে রাষ্ট্র এক জিনিস, সরকার আরেক জিনিস। আমাদের এখানে রাষ্ট্র আর সরকার একই জিনিস, সবসময় একাকার হয়ে যায় এবং একই জিনিস এখানে। সুতরাং এই জন্য তাহলে দেখেন যে আইন যা ছিল, এটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একটা নির্বাচন কমিশন ফুললি ফাংশন করতে পারে, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে, তাহলে কেন একটা রাজনৈতিক সরকারের সময় তারা সেটা পারে না? তাহলে সমস্যাটা কি আইনে, নাকি সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে? ডেফিনেটলি এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। এবং আমার মনে হয় যে যদি আমাদের পলিটিক্যাল কালচার এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যদি বিষয়টার প্রতি নজর না দেয়, এখানে আপনি যত আইন এবং যত সংস্কার করেন বিষয়টা ফাংশনাল হবে না। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি মনে করি আমাদের একটা স্থিতিশীল বাংলাদেশ করতে হবে, এবং এই স্থিতিশীল বাংলাদেশ করার আমাদের প্রথম পদক্ষেপটা হবে আমাদের পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আমাদেরকে বের করতে হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র প্রক্রিয়া হচ্ছে নির্বাচন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। এর বাইরে আর কোনো উপায় নেই, কোনো পন্থা নেই গণতান্ত্রিকভাবে। এখন আমরা যদি সেটা বের করতে না পারি, তাহলে কি আমরা প্রত্যেক 5 বছর পর পর এরকম মারামারি করব, আবার অভ্যুত্থান হবে, আবার সহিংসতা হবে? সুতরাং আমরা যদি এই জায়গাটাকে এনশিওর করতে পারি যে প্রত্যেক 5 বছর পর পর ক্ষমতার হস্তান্তর হবে শান্তিপূর্ণ উপায়ে, নির্বাচনের মাধ্যমে, জনগণের অভিপ্রায়ে, তাহলে আপনি দেখবেন এই বাংলাদেশের 60% সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা আর বাকি যে সমস্যাগুলোর কথা বলছি, এগুলোর সমাধান কখনোই হবে না যদি আমরা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস তৈরি করতে না পারি। এবং সেটার জন্য মূল হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার। আমি যদি ক্ষমতার বাইরে থাকার সময় আমার কাছে সব কিছু ভালো মনে হয়, কিন্তু আমি ক্ষমতায় গেলে তখন আবার অন্য কিছু মনে হবে, এইটা হলে তো হবে না। এখানে আপনাকে স্ট্যাবলিশ করতে হবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। এবং আমি বিশ্বাস করি যে এখন যে পলিটিক্যাল পার্টিগুলো ক্রিয়াশীল আছে, বিএনপি এবং অন্যান্যরা, বা নতুন যারা আসবে, এই ব্যাপারটাতে সবাই একমত হবে। কারণ জনগণের আকাঙ্ক্ষাকে যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ। আর যে জনগণের আকাঙ্ক্ষা ধারণের কথা বলছেন, সেই জায়গাটায় জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী অপরাধ আছে, সেগুলো বিচার একটি বড় অংশ। এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে প্রোপাগান্ডার বিষয়টি, সেটির ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকা উচিত, সেটি যদি 1 মিনিট একটু বলে শেষ করেন। না, অবশ্যই তো থাকা উচিত। কারণ আমার কাছে মনে হয় যে বিচারটা তো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে আপনি এখন একজন মানুষও পাবেন না যে বলবে যে এই বিচারটার দরকার নাই, মানবতা বিরোধী শেখ হাসিনার এই বিচারের দরকার নেই। এবং সবাই চাচ্ছে এটা দ্রুত হোক। অবশ্য প্রধান উপদেষ্টা বলেছেন যে আসলে দ্রুত বিচার করতে গেলে কিছু তখন সমস্যা তৈরি হয়ে যায়। সো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বিচারটাকেও কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং করতে হবে। সুতরাং এখানে আইনগত প্রক্রিয়া, তারপর আমার মনে হচ্ছে সরকার অত্যন্ত সরকারের তো এখানে ব্যাপার না, ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে করে দেওয়া হয়েছে। আজকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রসিকিউটররা যে আপনার গ্রেপ্তারি এর ব্যাপারে এগুলো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। সুতরাং আমার ধারণা যে এটা যত দ্রুত সম্ভব আদালতে তথ্য উপাত্ত হাজির করে, আদালত যেহেতু স্বাধীনভাবে ফাংশন করছে, ট্রাইব্যুনাল, আমার ধারণা যে সেখানের মাধ্যমে এটা মীমাংসা হবে। আলোচনা করার জন্য আকবর হোসেন মজুমদার এবং অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।